হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি সম্পর্কে, যে উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, উপরাষ্ট্রপতি হতে গেলে তার কী কী যোগ্যতা থাকা উচিত, উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে কিভাবে সরানো যায়, সমস্ত বিস্তারিত আলোচনা করব A to Z। ঠিক আছে, তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে উপরাষ্ট্রপতি, যাকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হতে গেলে তার কী কী যোগ্যতা থাকা উচিত। তাহলে প্রথমেই যদি যোগ্যতার কথা বলি, তার আগে জেনে নাও যে উপরাষ্ট্রপতির কথা সংবিধানের কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে। তাহলে মনে রাখবে আর্টিকেল নম্বর 63। ঠিক আছে, তাহলে 63 নং ধারায়, 63 নং ধারায় কিন্তু ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন এটা বলা আছে। আর উপরাষ্ট্রপতির যে পদমর্যাদার দিক থেকে স্থান সেটা হচ্ছে দ্বিতীয়। প্রথম হচ্ছে পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতি, তারপরে দ্বিতীয় স্থানেই আছে উপরাষ্ট্রপতি। তাহলে যোগ্যতাকে কি লাগে? ফার্স্ট যে যোগ্যতা, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয় নম্বর যে যোগ্যতা সেটা হচ্ছে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। তারপরে যেটা আছে রাজ্যসভার আর কি সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, তারপরে যেই যোগ্যতা সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, সেখানে তার অধীনে কোনো লাভজনক পদে কিন্তু থাকা যাবে না। তাহলে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না, পদে থাকা যাবে না। ঠিক আছে, তারপরে যে যোগ্যতাটা সেটা হচ্ছে যে তার নামটি, যিনি উপরাষ্ট্রপতি পদে আসীন হতে চান সেই পদপ্রার্থীকে 20 জন কর্তৃক, 20 জন নির্বাচক কর্তৃক উত্থাপিত ও 20 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। ঠিক আছে, তাহলে যিনি রাষ্ট্রপতি পদের জন্য আর কি প্রতিদ্বন্দ্বিতা করবেন, রাষ্ট্রপতি পদের জন্য আর কি দাঁড়াবেন, তাকে কিন্তু 20 জন নির্বাচক কর্তৃক উত্থাপিত হতে হবে। তার নামটি, তাহলে প্রার্থীর নামটি, হ্যাঁ, প্রার্থীর নামটি 20 জন নির্বাচক কর্তৃক উত্থাপিত আর 20 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। মানে অত্যন্ত 20 আর 20 40 জন তার আর কি জানাশোনা থাকা উচিত। যেই 40 জনের মধ্যে 20 জন তার নামটি আর কি উত্থাপন করবে আর 20 জন তাকে সমর্থন করবে। তাহলে এই ছিল আর কি উপরাষ্ট্রপতি পদে যে হতে চান, যিনি উপরাষ্ট্রপতি হতে চান তার যোগ্যতা, এই কয়েকটি যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, তারপরে এখন দেখব যে তার কার্যকাল কত বছর। তাহলে মনে রাখবে যে একজন উপরাষ্ট্রপতির যে কার্যকাল সেটা হচ্ছে 5 বছর, কার্যকাল 5 বছর। ঠিক আছে, আর এখন আরেকটা কোশ্চেন আসবে যে বর্তমানে তার ভাতা আর বেতন কত পান, ভাতা ও বেতন। তাহলে মনে রাখবে যে বর্তমানে 4 লক্ষ টাকা
4 লক্ষ টাকা কিন্তু তিনি বেতন পান। তাহলে একজন উপরাষ্ট্রপতির বেতন কত? 4 লক্ষ টাকা। এতটুকু মনে রাখবে। তারপরে হচ্ছে যে তাকে অপসারণ কিভাবে করা যায়। আচ্ছা, তার আগে নির্বাচনটা দেখে নিই যে উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। নির্বাচন দেখো, তাহলে উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? যে উপরাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন তার জন্য একটা নির্বাচক সংস্থা গঠিত হবে, একটা নির্বাচক সংস্থা। তাহলে যেমন যেইভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠিক তেমনি উপরাষ্ট্রপতি সেইভাবেই নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যেমন একটা ইলেকটোরাল কলেজ অর্থাৎ নির্বাচক সংস্থা প্রয়োজন হয়, ঠিক তেমনি উপরাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু একটা নির্বাচক সংস্থা বা ইলেকটোরাল কলেজ, ইংরেজিতে বললে ইলেকটোরাল কলেজ, ঠিক আছে। তাহলে ইলেকটোরাল কলেজ বা এই নির্বাচক সংস্থা কিন্তু তাদের ভোটের দ্বারা আর কি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু জনগণ, যে সাধারণ মানুষ আছে দেশের, সেই সাধারণ মানুষরা কিন্তু সরাসরি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যান না, কারণ এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। উপরাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন, পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন অর্থাৎ ইনডাইরেক্ট ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন না, ডাইরেক্ট ইলেকশন অর্থাৎ প্রত্যক্ষ নির্বাচন। ডাইরেক্ট ইলেকশনে কি হয়? ডাইরেক্ট ইলেকশনে কি দেশের জনগণ, সমস্ত জনগণ কিন্তু ভোট দিতে চায়, কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন অর্থাৎ পরোক্ষ নির্বাচন। অর্থাৎ এখানের মধ্যে আমাদের হয়ে যে পার্লামেন্টের এই নির্বাচক সংস্থার মধ্যে যেই সদস্যরা থাকবে তারা কিন্তু ভোট দিয়ে আর কি উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন। তাহলে এখন নির্বাচক সংস্থায় কারা কারা থাকেন? নির্বাচক সংস্থায় যারা থাকেন তারাই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। তাহলে এখন এই নির্বাচক সংস্থার মধ্যে, নির্বাচক সংস্থাতে কারা কারা থাকেন? তাহলে এখানের মধ্যে থাকেন হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যগণ। তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় একটা নির্বাচক সংস্থা গঠিত হয়, আর সেই নির্বাচক সংস্থার মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষের যে নির্বাচিত সদস্য এবং মনোনীত সদস্য, এই দুই কিন্তু, ঠিক আছে, ভোট দিতে পারেন, নির্বাচিত আর মনোনীত। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন যখন হয়, রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু শুধুমাত্র নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারেন, মনোনীত সদস্যরা কিন্তু ভোট দিতে পারেন না। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত সদস্যরাও আবার মনোনীত সদস্যরাও কিন্তু ভোট দিতে পারেন। তাহলে আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের দুটি কক্ষ তোমরা জানো, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তাহলে লোকসভাতে কিন্তু দুজন, রাষ্ট্রপতি কিন্তু দুজন আর কি সদস্য মনোনীত করতে পারেন, সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য। আর রাজ্যসভাতে 12 জন সদস্য মনোনীত করতে পারেন, যারা সাহিত্য, ক্রীড়া, বিজ্ঞান ইত্যাদি জায়গায় আর কি সমাজসেবা এইসব বিষয়ে আর কি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি এই রাজ্যসভাতে মনোনীত করেন। তাহলে লোকসভাতে যে দুজন মনোনীত করতো, বর্তমানে এটা ফাঁকা আছে, বর্তমানে আর এখন এই অ্যাংলো ইন্ডিয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে, শুধু তাহলে রাজ্যসভায় যে 12 জন সদস্য, তাহলে এই 12 জন সদস্য অর্থাৎ মনোনীত সদস্যরাও কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু ভোট দিতে পারেন, ঠিক আছে। এখানে কোনো রাজ্যের যে বিধানসভা, সেখানে যে এমএলএ, তারা কিন্তু ভোট দিতে পারেন না। কিন্তু যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, রাষ্ট্রপতি নির্বাচনে কি হয়, যে রাষ্ট্রপতি নির্বাচনে কি হয়, সেখানে একটা ইলেকটোরাল কলেজ থাকে, ঠিক আছে। সেই ইলেকটোরাল কলেজের সদস্য কারা হন? সমস্ত রাজ্যের এমএলএ আর পুদুচেরি ও দিল্লির এমএলএ, আরটা হচ্ছে লোকসভা আর রাজ্যসভা এর নির্বাচিত সদস্য, ঠিক আছে। এই এমএলএ আর এখানে লোকসভা, রাজ্যসভা,
এখানে সমস্ত নির্বাচিত কিন্তু সদস্যরা ভোট দিতে পারেন, নির্বাচিত। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কি হয়, যে রাষ্ট্রপতি নির্বাচনেও একটা ইলেকটোরাল কলেজ গঠিত হয়, অর্থাৎ একটা নির্বাচক সংস্থা গঠিত হয়। সেখানে কারা কারা থাকেন, সেখানে থাকেন সমস্ত 28টি রাজ্যেরই এমএলএ অর্থাৎ কি বিধায়করা, নির্বাচিত সদস্যরা। কিন্তু বিধানসভাতেও কিন্তু মনোনীত সদস্য থাকে, কিন্তু তারা মনোনীত সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না, শুধুমাত্র নির্বাচিত। এবং পুদুচেরি আর দিল্লি, এই দিল্লিরও কিন্তু বিধানসভা আছে। এমন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের যে এমএলএ আছে তারাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। তাহলে এখানের এমএলএ আর লোকসভা রাজ্যসভার শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, তারা এই সব মিলে কিন্তু একটা ইলেকটোরাল কলেজ গঠিত হয়, তারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে যে আর কি নির্বাচক সংস্থা গঠিত হয়, অর্থাৎ ইলেকটোরাল কলেজ গঠিত হয়, সেখানে কিন্তু শুধুমাত্র পার্লামেন্টারি রাজ্য বিধানসভার কোনো সদস্য কিন্তু এখানের মধ্যে ভোট দিতে পারেন না। শুধুমাত্র পার্লামেন্টের যে লোকসভা আর রাজ্যসভা থাকে, লোকসভা আর রাজ্যসভা, তারা তাদের যে মনোনীত ও নির্বাচিত সদস্য, ঠিক আছে, তারা কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে। আর এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় সেটা হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু গোপন ব্যালটের মাধ্যমে কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। আর বাকিটা সেম। আর এখানের মধ্যে সদস্যরা শুধু একটু রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি, এখানের মধ্যে নির্বাচক সংস্থার মধ্যে সদস্যদের মধ্যে কিন্তু একটা ভিন্নতা দেখা যায়, কিন্তু বাকিটা একই। বাকি যেমনভাবে আর কি নির্বাচিত হয় রাষ্ট্রপতি, ঠিক তেমনভাবেই উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন। তাহলে এটাও হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে, ঠিক আছে, গোপন যে ব্যালট পেপার থাকে সেখানে গোপন পদ্ধতি কিন্তু এটা উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। এখানে সমানুপাতিক একক হস্তান্তরযোগ্য মানে এখানের মধ্যে প্রত্যেকের ভোট কিন্তু একটাই কাউন্ট করা হবে, ঠিক আছে। আর এখানে সমানুপাতিক প্রতিনিধিত্বের অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে অনুপাত অনুযায়ী প্রত্যেক এমএলএ বলতে এমপির কিন্তু ভোট মূল্য নির্ধারিত হয়, এর জন্য এটা সমানুপাতিক প্রতিনিধিত্বের, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন আমাদের উপরাষ্ট্রপতি। আর এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন, এটা একটুকে বললাম, পরোক্ষ নির্বাচন, কারণ এখানের মধ্যে সরাসরি কিন্তু জনগণ এখানে ভোট দেন না, আমাদের হয়ে পার্লামেন্টের লোকসভা আর রাজ্যসভার মধ্যে যে নির্বাচিত এবং মনোনীত সদস্য তারা উভয়ই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। তাহলে এই হয়ে গেল নির্বাচন আর কি, কিভাবে নির্বাচিত হয়। এবার দেখো যে পদচ্যুতি অর্থাৎ অপসারণ, উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে কিভাবে আর কি সরানো যায়। দেখো উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যায় কিভাবে, যে উপরাষ্ট্রপতি যদি এমন কোনো সংবিধান বিরোধী কাজ করে তাহলে সেই যে অপরাধে উপরাষ্ট্রপতিকে কিন্তু তার পদ থেকে সরানো যায়। তাহলে সেই সরানোর পদ্ধতিটা কীরকম, যে পদ্ধতি হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। রাষ্ট্রপতিকে যেভাবে তার পদ থেকে সরানো যায় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে, ঠিক সেভাবে কিন্তু এই উপরাষ্ট্রপতিকেও তার পদ থেকে সরানো যায়, ইমপিচমেন্ট। তাহলে উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি এই দুয়েরই যে পদ থেকে সরানোর যে পদ্ধতি সেটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। সেটা কিভাবে কাজ করে দেখো, যে আমাদের পার্লামেন্টে দুটি কক্ষ, একটা লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা। তাহলে এই লোকসভা রাজ্যসভার উপরাষ্ট্রপতিকে যে তার পদ থেকে সরানো হবে এই প্রস্তাবটা সর্বপ্রথম কিন্তু রাজ্যসভাতে উত্থাপিত হবে, এটা মনে রাখবে।
আর কি রাষ্ট্রপতিকে যখন তার পদ থেকে সরানো যাবে তখন যে কোনো একটা কক্ষে রাষ্ট্রপতি অপসারণের যে প্রস্তাবটা সেটা ওঠানো যাবে। কিন্তু উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে তখন কিন্তু সর্বপ্রথমে সেই প্রস্তাবটা, যে আমাদের উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে, এই প্রস্তাবটা সর্বপ্রথম রাজ্যসভাতেই কিন্তু উত্থাপন করতে হয়। তারপরে সেই প্রস্তাবটা যদি রাজ্যসভাতে পাশ হয় তারপরে সেটা লোকসভাতে যায়, তারপরে লোকসভাতেও যদি সেই প্রস্তাবটা পাশ হয় তারপরে উপরাষ্ট্রপতিকে তারপর থেকে সরানো হয়। ঠিক আছে, তাহলে ধরো আমাদের উপরাষ্ট্রপতিকে তারপর থেকে সরানো হবে, কিভাবে হবে? তাহলে প্রথমে প্রস্তাবটা রাজ্যসভাতে উত্থাপিত হবে, আর রাজ্যসভায় উত্থাপিত হওয়ার পূর্বে 14 দিন পূর্বে একটি নোটিশ দিতে হবে, নোটিশ। ঠিক আছে, উপরাষ্ট্রপতিকে একটা 14 দিন আগে নোটিশ দিতে হবে এই প্রস্তাবটি রাজ্যসভায় উত্থাপনের আগে। তারপরে 14 দিন আগে তো নোটিশ দেওয়া হলো, তারপরে 14 দিন পরে রাজ্যসভাতে প্রস্তাবটি উত্থাপিত হলো। উত্থাপিত হওয়ার পর সংখ্যাগরিষ্ঠতায় যদি এখানে পাশ হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলে, ঠিক আছে, যদি প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা মানে যে রাজ্যসভায় যত লোক আছে অর্থাৎ যারা যারা ভোট দেবেন তাদের যদি 50%-এর উপরে ভোট আর কি দিয়ে দেয় যে রাষ্ট্রপতিকে তারপর থেকে সরানো হবে, সেটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ 50%-এর বেশি ভোট হয়ে গেলেই রাজ্যসভাতে এটা পাশ হয়ে গেল। তারপর এটা লোকসভাতে আসবে। তারপরে লোকসভায় যে সদস্যরা আছেন, এমপিরা আছেন অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা আছেন, লোকসভার সদস্যরাও এই প্রস্তাবটাকে দেখবে, এখানেও ভোট হবে। তারপরে এখানেও যদি সংখ্যাগরিষ্ঠতায় ভোটে এই প্রস্তাবটা পাশ হয়ে যায়, এখানেও যদি সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয় তাহলে কি হয়ে যাবে, যে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা বোঝা গেল যে কিভাবে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যায়। তাহলে একটা শুধু মনে রাখবে যে উপরাষ্ট্রপতিকে সরানোর জন্য সর্বপ্রথম প্রস্তাবটা কিন্তু রাজ্যসভাতেই উত্থাপিত করতে হয়। তাহলে এতটুকু বোঝা গেল। এখন দেখো শপথ বাক্য, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? শপথ গ্রহণ। তাহলে শপথ গ্রহণের মধ্যে এখানের মধ্যে রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে এখন হচ্ছে যে উপরাষ্ট্রপতি কি কি কাজ করে থাকেন, উপরাষ্ট্রপতির কাজ কি? তাহলে এখন আসছে ক্ষমতা ও কার্যাবলী। ক্ষমতা ও কার্যাবলী। তাহলে প্রথমেই যে কাজ করেন উপরাষ্ট্রপতি সেটা হচ্ছে যে রাজ্যসভার সভাপতিত্ব করা। ঠিক আছে, তাহলে উপরাষ্ট্রপতি কিন্তু তিনি হচ্ছেন রাজ্যসভার সভাপতি। তাহলে আমাদের ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের যে দুটি কক্ষ আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা, সেই লোকসভাতে যিনি আর কি লোকসভার কার্য পরিচালনা যিনি করেন তাকে বলা হয় অধ্যক্ষ অর্থাৎ স্পিকার। আর রাজ্যসভার যিনি কার্য পরিচালনা করেন, ঠিক আছে, রাজ্যসভার যে সভা পরিচালনা করেন তাকে বলা হয় উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে সেখানের মধ্যে উপরাষ্ট্রপতি কিন্তু সভাপতিত্ব করেন রাজ্যসভায়, আর লোকসভাতে অধ্যক্ষ বা স্পিকার কিন্তু সভাপতিত্ব করেন। তাহলে আমাদের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি। তাহলে এখন রাজ্যসভার সভাপতিত্ব করা উপরাষ্ট্রপতির একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি। তাহলে অস্থায়ীভাবে কিন্তু রাষ্ট্রপতি হতে পারেন আর কি উপরাষ্ট্রপতি।
ধরো কোনো কারণবশত আমাদের রাষ্ট্রপতির মৃত্যুর কারণে বা রাষ্ট্রপতির অসুস্থতাজনিত কারণে বা রাষ্ট্রপতি তার পদ থেকে তাকে সরানো হলো বা রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করে দিল, ঠিক আছে। তাহলে সেই অবস্থায় রাষ্ট্রপতির যে পদটা শূন্য হয়ে গেল, তখন কিন্তু সেই রাষ্ট্রপতির পদটা পূরণ করার জন্য আমাদের উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি হয়ে যান, ঠিক আছে। তাহলে অনধিক 6 মাস কিন্তু তিনি রাষ্ট্রপতি থাকতে পারেন, 6 মাস। আর এই 6 মাসের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি আবার আরেকজন রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত করতে হবেন। তাহলে যখন আমাদের রাষ্ট্রপতির পদটা শূন্য হয়ে যাবেন, ফাঁকা হয়ে যাবেন, তখন সেখানে উপরাষ্ট্রপতি আমাদের যিনি থাকবেন তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন অস্থায়ীভাবে। ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত তিনি রাষ্ট্রপতি থাকতে পারবেন, ঠিক আছে। আর এই 6 মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তারপরে 6 মাসের মধ্যে আবার যিনি নতুন রাষ্ট্রপতি হয়ে আসবেন তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, আর যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন অস্থায়ীভাবে তিনি আবার উপরাষ্ট্রপতি হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হওয়া এবং সেই সময় রাষ্ট্রপতির যা যা কাজ থাকে তিনি কিন্তু সেটা পালন করবেন, বোঝা গেল। তাহলে আরেকটা কথা, যে ধরো উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইছে, তাহলে উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে তিনি কাকে সেই পদত্যাগপত্র পাঠাবেন? তাহলে মনে রাখবে যে রাষ্ট্রপতিকে কিন্তু তিনি পদত্যাগপত্র পাঠাবেন, ঠিক আছে। যে উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, ঠিক আছে, কোনো কারণে যদি উপরাষ্ট্রপতি তার মনে হয় যে আমি পদত্যাগ করে দেব, তাহলে সেই পদত্যাগপত্রটা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে, রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি যদি চায় যে তিনি পদত্যাগ করবেন, তাহলে তিনি উপরাষ্ট্রপতির কাছে কিন্তু পদত্যাগপত্রটা পাঠাবেন, বোঝা গেল। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে সেই পদত্যাগপত্রটা পাঠাবেন, আর উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্রটা পাঠাবেন। এই হয়ে গেল, এইটা শুধু একটু মনে রাখবে, ঠিক আছে। আর এখন বলছি যে ভারতের প্রথম যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, প্রথম, তার নাম কি? তাহলে ভারতের প্রথম যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। তাহলে এতটুকু মনে রাখবে। আর বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি আছেন, তিনি হচ্ছেন জগদীপ ধনখড়। এটা মনে রাখবে, বর্তমানে জগদীপ ধনখড়। আর ভারতের সর্বপ্রথম যিনি উপরাষ্ট্রপতি হন তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। তিনি একজন অধ্যাপক আর দার্শনিকও ছিলেন। তাহলে এতটুকু শুধু মনে রাখবে। তাহলে উপরাষ্ট্রপতি সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলে তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে উপরাষ্ট্রপতি সম্পর্কে সংবিধানের 63 নম্বর ধারায় কিন্তু বলা আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, যে উপরাষ্ট্রপতি সম্পর্কে। তারপরের ভিডিওতে কিন্তু উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এখান থেকে কী কী এমসিকিউ কোশ্চেন আসতে পারে তা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।